আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো। বিগত ক্লাসে আমরা যেটা জেনেছিলাম যে মেইনলি আমরা পিটুইটারি গ্রন্থি, তার সাথে থাইরয়েড গ্রন্থি, এই দুটি অন্তঃক্ষরা গ্রন্থির কথা আমরা জেনেছিলাম। আজকে যেটা মেইনলি জানবো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা মিশ্র গ্রন্থির কথা বলেছিলাম। এইগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, কিছু আছে বহিঃক্ষরা এবং কিছু আছে মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থির মধ্যে যেটা পড়ছে আমাদের দেহে থাকে সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। তাহলে আমরা আজকে মিশ্র গ্রন্থি অগ্নাশয় সম্পর্কে জানবো। তাহলে মিশ্র গ্রন্থি বলতে কাকে বলছে সেটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম, যে যেসব গ্রন্থি আমাদের দেহে দুই ধরনের গ্রন্থির দ্বারা গঠিত, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, দুই ধরনের গ্রন্থিরই কাজ করে বা দুই ধরনের গ্রন্থি অবস্থিত, সেটা বলে মিশ্র গ্রন্থি। যেমন মিশ্র গ্রন্থিকে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অগ্নাশয়ের কথা। এই যে অগ্নাশয় নামক অঙ্গটা আমাদের দিয়ে অবস্থান করছে, আমাদের পৌষ্টিকতন্ত্রের একটা মানে পৌষ্টিকতন্ত্রের সাথে লেগে থাকা একটা অংশ। সেই অগ্নাশয়টার ক্ষেত্রে আমরা দেখব যে মেনলি অগ্নাশয়টা আমাদের দিয়ে কি কাজ করবে। তো অগ্নাশয়ের ক্ষেত্রে বলতে গেলে আমরা দেখব যে মেনলি অগ্নাশয়ের ক্ষেত্রে আমরা এর অবস্থানটা জানবো এবং তার সাথে জানবো যে এটা আমাদের কিভাবে কাজ করছে দেহে। তাহলে অগ্নাশয়ের ক্ষেত্রে অবস্থানটা যদি বলতে যাই আমরা, তাহলে আমাদের দেহের একটা পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে দেখবো আমরা উপরের দিকে এরকম একটা অংশ রয়েছে যেটা গলবিল আমরা বলি। আমাদের এই যে গলা বা গলবিল, যেটাকে গ্রাসনালী বলছে, গ্রাসনালীর পরে আমরা একটা এরকম পাঁচ আকৃতির মতো এরকম একটা অংশ দেখব, সেটাকে বলবো আমরা কি পাকস্থলী। আর পাকস্থলীর ঠিক নিচে আমরা এরকম একটা বাঁক দেখতে পাবো, ইউ আকৃতি। এই বাঁকের পরে এই নিচের দিকে আমাদের কি ক্ষুদ্রান্ত, এই বৃহদান্ত্র এবং ভিতরে থাকছে ক্ষুদ্রান্ত্র, এবং লাস্টে আমাদের পায়ুচিত্রের মাধ্যমে কিন্তু দেহ থেকে খাদ্যের অপাচ্য অংশ বেরিয়ে যাচ্ছে। তাহলে ভিতরের দিকে এই অংশটা আমরা কি দেখতে পাচ্ছি, ক্ষুদ্রান্ত্র। তাহলে এই যে পুরো পৌষ্টিকতন্ত্র, এই পৌষ্টিকতন্ত্রের এই যে পাকস্থলী দেখছো এবং ক্ষুদ্রান্ত্র, এই পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের মাঝখানে যে ইউ আকৃতির বাঁক আছে, এই ইউ আকৃতির বাঁকে তাহলে ইউ আকৃতির বাঁকে এইরকম একটা গঠন আমরা দেখে থাকবো। এই গঠনটার ক্ষেত্রে আমরা ভেতরের দিকে এরকম একটা নালী দেখব, আর এই নালীর চারপাশে আমরা এরকম বেশ কিছু ভেতরের দিকে কোষগুচ্ছ দেখব জায়গায় জায়গায়, আর বাইরের দিকে বেশ কিছু এই অগ্নাশয় গাত্রের বাইরের দিকে বেশ কিছু কোষগুচ্ছ আছে। তাহলে আমরা ভিতরের দিকে বেশ কিছু কোষগুচ্ছ আছে এবং বাইরের দিকেও বেশ কিছু কোষগুচ্ছ আছে, দুই ধরনের কোষগুচ্ছ অগ্নাশয়ের ভিতরে। তাহলে ভেতরের দিকে যেসব কোষগুচ্ছ আছে, এই ভেতরের দিকে থাকা কোষগুচ্ছগুলো একত্রিত হয়ে গঠন করে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অগ্নাশয়ের ভেতরে বিভিন্ন কোষগুচ্ছ মানে একগুচ্ছ কোষ জায়গায় জায়গায় থাকে। তাহলে এখানে মেনলি তিন ধরনের কোষ থাকে, আলফা, বিটা এবং ডেল্টা। তাহলে এই যে তিন ধরনের কোষ আমরা দেখব, তাহলে এই তিন ধরনের কোষগুচ্ছ আমরা আলফা, বিটা, ডেল্টা, তিন ধরনের কোষগুচ্ছ আমরা অগ্নাশয়ের ভেতরের দিকে দেখছি। তাহলে ভিতরের দিকে তিন ধরনের কোষগুচ্ছ, আর বাইরে থেকে কি দেখবো, বাইরে থেকে মেনলি আমরা যে কোষগুচ্ছগুলো দেখবো সেই কোষগুচ্ছগুলো মেনলি বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করবে। তাহলে আমরা ভেতরের গুলোকে বলছি অন্তঃক্ষরা, আর বাইরের দিকের কোষগুচ্ছকে বলছি বহিঃক্ষরা। তাহলে এইখানে দুই ধরনের গ্রন্থি নিয়ে গঠিত। এখন আমরা একটা কথা বলেছি, অন্তঃক্ষরা গ্রন্থির কাজ সবসময় কি ক্ষরণ করা, হরমোন ক্ষরণ করা। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এই তিন ধরনের কোষগুচ্ছ থেকেই কিন্তু কি করিতে হবে, হরমোন করিতে হবে, বিভিন্ন ধরনের হরমোন। মেনলি আমরা তিন ধরনের হরমোন জানবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই যে আলফা কোষ যেগুলো আছে, যে আমরা যদি বলি যে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন করতে হয়, সেম ভাবে যদি বলি অগ্নাশয়ের বিটা কোষ থেকে আর অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে কি হরমোন করতে হয়, তাহলে এই তিনটে হচ্ছে কি রূপে কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থির আলফা কোষ থেকে যদি দেখতে যাই, তাহলে আমরা যে হরমোনটার নাম জানবো সেটা হচ্ছে গ্লুকাগন।
তাহলে গ্লুকাগন নামক হরমোনটা অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির আলফা কোষ থেকে নিঃসৃত হয় বা আলফা কোষ গুচ্ছ থেকে, বিটা কোষ গুচ্ছ থেকে নির্গত হবে মেইনলি ইনসুলিন হরমোন। অনেকে হয়তো এই হরমোনটার নাম শুনেছো। আর 3 নম্বরে আমরা যেটা দেখবো সেই হরমোনটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তাহলে 3 ধরনের হরমোনের কথা বললাম আমরা। এর মধ্যে যে ইম্পর্টেন্ট হরমোনটা সম্পর্কে আমাদের মেইনলি তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে জানতে হবে সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিন হরমোনের উৎস যদি বলে তাহলে আমরা এটা বলতে পারবো অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি বিটা কোষ থেকে মেইনলি ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোনটা ক্ষরিত হয়ে কোথায় মিশবে? রক্তে মিশবে। এর কাজটা আমরা একটু পরে আলোচনা করছি। আর তাহলে আমরা এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেটা জানলাম। বহিঃক্ষরা গ্রন্থির কি কাজ? অগ্নাশয়ের বাইরের দিকে গাত্রের যে কোষগুচ্ছগুলি আছে সেইগুলি থেকে মেইনলি কি ক্ষরিত হয়? সেইগুলো থেকে মেইনলি উৎসেচক ক্ষরিত হয়। তাহলে অগ্নাশয়ের বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে সমস্ত উৎসেচকগুলি ক্ষরিত হয় সেই উৎসেচকগুলি কি করে? আমাদের পৌষ্টিক নালীর মধ্যে যে খাবার আছে বা পাকস্থলীতে যে খাবারটা থাকে বা ক্ষুদ্রান্ত্রে সেই খাবারের সাথে মিশে গিয়ে, সেটা প্রোটিন জাতীয় খাবার হতে পারে, ফ্যাট জাতীয় খাবার হতে পারে বা শর্করা জাতীয়, সেই খাবারের সাথে মিশে গিয়ে এইখান থেকে যে উৎসেচকটা আসছে সেই উৎসেচকটা এই খাবারকে ভাঙতে বা পাচিত করতে সাহায্য করে। যেরকম অগ্নাশয় অ্যামাইলেজ, ঠিক আছে। তাহলে এরকম একটা অগ্নাশয় আমরা ল্যাকটেজ, তাহলে এই ধরনের উৎসেচকগুলি বিভিন্ন ধরনের খাবার, প্রোটিন জাতীয় বা ফ্যাট জাতীয় খাবারগুলিকে ভাঙতে প্রধানত সাহায্য করছে বা পাচিত করতে সাহায্য করে। তাহলে বহিঃক্ষরার মেইনলি কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা। তাহলে এটা আমরা কাজ বলবো উৎসেচক ক্ষরণ করা। তাহলে এই গেল আমাদের অগ্নাশয় গ্রন্থিকে কেন মিশ্র গ্রন্থি বলা হচ্ছে, এটার আমি ব্যাখ্যায় গেলাম। আর এবং এখান থেকে কি কি হরমোন খাচ্ছে সেটা জানবো। এরপর আমরা জানবো এই যে ইনসুলিন হরমোন, এই হরমোনটার কাজ কি। তাহলে ইনসুলিন হরমোনের কাজ বলতে গেলে আমাদের দেহের একটা বিশেষ ইম্পর্টেন্ট জৈবনিক কাজ সম্পর্কে তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। সেই জৈবনিক কাজটা কি? সেই কাজটা হচ্ছে, ধরো আমরা যখন পরোক্ষভাবে বিভিন্ন খাবার গ্রহণ করি, অর্থাৎ প্রত্যক্ষভাবে কারা খাবার তৈরি করে? উদ্ভিদেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সেই খাবারটাকে আমরা পরোক্ষভাবে উদ্ভিজ্জ দেহ থেকে হোক বা প্রাণীজ দেহ থেকে হোক আমাদের দেহে গ্রহণ করছি। খাবারটা গ্রহণ করার পর আমাদের মুখবিবর থেকে গ্রাসনালী বা এই যে গলার অংশটা দিয়ে যাওয়ার পর পাকস্থলীতে পৌঁছায়, সেখান থেকে ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে এবং দেহের বাইরে অপাচ্যটা। তাহলে খাবারটা মুখবিবরে অল্প বিস্তর পাচিত হয়ে যায়। তারপরে বাকি খাবারটা কোথায় পাচিত হয়? পাকস্থলীতে, তাই তো। আর কিছু পরিমাণে খাবারটা ক্ষুদ্রান্তে পাচিত হয়। তবে ক্ষুদ্রান্তের মেন কাজ যেটা শোষণ করা। তাহলে ধরো মুখবিবরে এবং পাকস্থলীতে খাবারটা পাচিত হলো, হওয়ার পর সেই যে খাবারগুলো খেয়েছি সেগুলো ভেঙে ভেঙে গিয়ে সেই খাবারের যে রসটা বা পাচন ক্রিয়ার পরে যে নির্যাসটা আমরা পাবো, মূল যে খাদ্য রসটা, সেই খাদ্য রসটা কি হবে? ক্ষুদ্রান্ত্র দ্বারা শোষিত হবে। কথাটা বুঝতে পারলে? তাহলে ক্ষুদ্রান্ত দ্বারা খাদ্যরসটা শোষিত হলো, আর অপচ্য যেই খাবারটা সেটা কিন্তু বৃহদান্ত্র দিয়ে আমাদের দেহ থেকে বাইরে নির্গত হচ্ছে। তাহলে ক্ষুদ্রান্ত্র দ্বারা যে খাবারটা শোষিত হলো, সেই শোষিত খাবারটা রক্তের মাধ্যমে প্রথমে যকৃতে যাবে, সেইখান থেকে ওই খাদ্যরসটা রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে কোষে, দেহের প্রত্যেকটা কোষে কোষে প্রবেশ করবে। তাহলে পুরো মেকানিজমটা বুঝতে পারছো? খাবার গ্রহণ পর পাচিত হলো, খাদ্যরসটা ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত হওয়ার পরে যকৃৎ হয়ে সেটা সারা শরীরের কোষে কোষে পৌঁছালো। এরপর কোষে কোষে যখন ঢুকলো, সেই যে খাদ্যরসটা আছে সেই খাদ্যরসটা কোষের ভিতরে গিয়ে কি হবে? ভেঙে যাবে বা বিপাক ক্রিয়া ঘটবে। তাহলে খাদ্যরসটা ভেঙে গিয়ে কোষের ভিতরে কি তৈরি করবে? শক্তি তৈরি করবে। যে শক্তিটা কোন অণুর মধ্যে যুক্ত থাকবে? এটিপি অণুর মধ্যে। তাহলে এই যে কোষের ভিতরে খাদ্য রসটাকে ভেঙে আমি শক্তি তৈরি করবো, এর জন্য বিশেষ একটা উপাদান দরকার, তার নাম অক্সিজেন। কি বললাম? অক্সিজেন। তাহলে অক্সিজেনটা কি করে? কোষে কোষে প্রবেশ করে ওই খাদ্যরসটাকে ভাঙতে বা বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করতে সাহায্য করে। তাহলে অক্সিজেনকে কোষে কোষে প্রবেশ করানোর যে ঘটনাটা বা কোষে অক্সিজেনের গ্রহণ ক্ষমতাটাকে বৃদ্ধি করা, এটা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলো তো? তাহলে নিশ্চয়ই বুঝে গেছো আমি এতগুলো কথা কেন বললাম। তার একটাই কারণ, ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের মেন কাজ হচ্ছে যে কোষের ভিতরে অক্সিজেনের গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে কি করবে? ওই যে গ্লুকোজ জাতীয় খাদ্য রসটা সেটাকে ভেঙে দিয়ে সেখান থেকে কি তৈরি করবে? শক্তি উৎপাদন করবে। ঠিক আছে। তাহলে গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করা কার কাজ? মেনলি ইনসুলিন হরমোনের কাজ, তাই তো। অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়িয়ে। এখন ধরো ইনসুলিন হরমোন কম ক্ষরিত হচ্ছে কারো দেহে, তাহলে তার দেহে কি হবে না? অক্সিজেনের গ্রহণ ক্ষমতাটা কোষে বৃদ্ধি পাবে না। গ্লুকোজটা কি বেশি হারে বিপাক ঘটবে? বা গ্লুকোজ যেটা বা খাদ্যরসটা আছে, গ্লুকোজ জাতীয় খাবারটা, সেটা কি ভাঙতে পাবে? পাবে না। কেন? কারণ ইনসুলিনের পরিমাণ দেহে
কম, তখন কি হবে, ওই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের রক্তে বা দেহের কোষে জমে গিয়ে কি হবে, গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাবে। আর আমরা জানি গ্লুকোজের মাত্রা যদি দেহে বৃদ্ধি পায় বা শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তাহলে যে বিশেষ রোগটা হয় সেই রোগটার নাম তোমরা হয়তো ক্লাস 7-এও শুনেছো, ডায়াবেটিস, তাই তো? ক্লাস 7-এ এক লাইনে বা একটা অনুচ্ছেদে পড়েছিলে যে ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগটা হয়। কারণ ডায়াবেটিস শুধু বললে হবে না, ডায়াবেটিস দুই ধরনের হয়। তাহলে এইখানে যে ডায়াবেটিস রোগটার কথা বলছে, ডায়াবেটিস মেলিটাস। কি বললাম রোগটা? ডায়াবেটিস মেলিটাস। তাহলে আমার এতগুলো কথা বলার পেছনে আর যেই কথাটা উঠে আসছে যে মেনলি ইনসুলিন হরমোনের অভাবে ইনসুলিন হরমোনের অভাবে কি হচ্ছে, ডায়াবেটিস মেলিটাস, বা এই রোগটাকে বলে মধুমেহ রোগ। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ। তাহলে ইনসুলিন হরমোনের অভাবে কি রোগ দেখা যাচ্ছে, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ। তাহলে এই রোগটা কেন দেখা যাচ্ছে সেটা নিশ্চয়ই ডিটেইলসে বুঝতে পারলে, যে গ্লুকোজের জারণ বা গ্লুকোজের বিপাক ঠিকঠাক না ঘটার জন্য দেহে গ্লুকোজটা সঞ্চিত হয়ে যায় বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়ে গিয়ে এই রোগটা হচ্ছে। তার জন্য দেখবে এই রোগটাকে কমানোর জন্য বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন বা বিভিন্ন ট্যাবলেট গ্রহণ করতে হয় যারা ডায়াবেটিসের পেশেন্ট বা মধুমেহ রোগের রোগী, বা আমরা নর্মালি যাদের সুগারের রোগী বলে থাকি। সুগার কথা কেন ইউজ করা হচ্ছে, কারণ ওই গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে এক নম্বর কাজ হচ্ছে কোষের ভিতরে গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করা হচ্ছে কার কাজ, ইনসুলিন হরমোনের কাজ, বা গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। দুই নম্বর আমরা কাজ যদি দেখতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইনসুলিন হরমোন আরেকটা যেটা কাজ করবে, যে এটার ক্ষেত্রে যদি ধরো আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই তো? তাহলে কোষের ভিতরে যা গ্লুকোজ ঢুকলো পুরোটা যদি ভাঙতে না পারে, তাহলে ওই অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে সেই অতিরিক্ত গ্লুকোজটাকে কি করে ওরা গ্লাইকোজেন রূপে, গ্লুকোজকে কি রূপে, গ্লাইকোজেন রূপে ভবিষ্যতের জন্য যকৃত ও পেশি কোষে সঞ্চিত রাখে। এটাও আর একটা কাজ, যে গ্লুকোজকে ভেঙে দিয়ে গ্লাইকোজেনে পরিণত করছে ইনসুলিন, এবং সেই গ্লাইকোজেনটাকে বা গ্লুকোজের একটা ক্ষুদ্রতম রূপ, সেই গ্লাইকোজেনটাকে পেশি কোষে এবং যকৃতে দুই জায়গায় কি করছে, ভবিষ্যতের জন্য সঞ্চিত রাখছে। যে কি, ভবিষ্যতে যদি তোমার প্রয়োজন পড়ে যে শক্তি উৎপাদন করা, তাহলে ওই গ্লাইকোজেন থেকে পুনরায় কিন্তু আমরা গ্লুকোজে পরিণত করতে পারবো, তাহলে বা ওখান থেকে শক্তি উৎপাদন করা যাবে। তাহলে ভবিষ্যতের জন্য বা সঞ্চিত খাদ্যরূপে গ্লাইকোজেনকে পরিণত করছে এবং কোথায় সঞ্চিত করছে, পেশি কোষে এবং যকৃতে সঞ্চয় করতে সাহায্য করছে। তাহলে এই দুটো কাজ আমরা দেখলাম। তাহলে এইগুলো হচ্ছে ইনসুলিন হরমোনের কাজ। তাহলে এইখানে যে আমরা কথাগুলো এতগুলো পড়লাম, এছাড়া 3 নম্বর আরেকটা কাজ আমরা বলতে পারবো, যে বিভিন্ন সময় দেখা যায় শুধুমাত্র যে শর্করা জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় বিভিন্ন খাবার ভেঙেই যে গ্লুকোজ তৈরি হয় তাই না, অনেক ক্ষেত্রে প্রোটিন এবং ফ্যাট এই জাতীয় খাবারগুলো ভেঙেও কিন্তু কি তৈরি হয়, গ্লুকোজ। তাহলে এইভাবে প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করতে মেনলি বাধা দান করে কে, ইনসুলিন। তাহলে আমরা মেনলি 3টে কাজ পেলাম এখানে। এক হচ্ছে কোষে কোষে অক্সিজেনের গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দিয়ে বিপাকীয় কাজ বা গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপাদন করা। 2 নম্বর কাজ, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে যকৃত পেশি কোষে সঞ্চিত রাখা ভবিষ্যতের জন্য, যেখানে ওখান থেকে আবার শক্তি তৈরি করতে পারি। 3 নম্বরে যে কাজটা পেলাম, তো অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে বিভিন্ন প্রোটিন এবং ফ্যাট থেকেও কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে সেই প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন করতে বাধা দান করছে কে, ইনসুলিন। তাহলে বাধা যদি দেয় তাহলে গ্লুকোজের পরিমাণ বেশি হবে না। তাহলে ইনসুলিনের মেন কাজ সবসময় থাকছে যে যাতে করে রক্তে গ্লুকোজের পরিমাণটা ইনক্রিজ না করে, কারণ ইনক্রিজ করে গেলেই আমাদের কি রোগ হবে, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগটা আমরা দেখতে পাবো। তাহলে এইটা গেল এখান থেকে আমাদের ইনসুলিনের 3টে কাজ। তাহলে আমি একটু ফ্রেশ করে কাজগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও এখান থেকে। তাহলে ইনসুলিন হরমোনের কাজগুলি মেনলি তোমরা প্রথমত 3টে কাজ বলবে। 1 নম্বর কাজ যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে শক্তি উৎপাদন করা। একটা কথা, অগ্নাশয়ের অবস্থানটা আমি চিত্রতে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি ব্যাখ্যা আকারে যদি বা সংজ্ঞা আকারে বলতে যাই যে অগ্নাশয় গ্রন্থির বা মিশ্র গ্রন্থির অবস্থানটা কোথায় মানব দেহে, তখন তোমাদের কি বলতে হবে, পাকস্থলীর শেষ প্রান্তে এবং ক্ষুদ্রান্ত্রের শুরুর অংশ। তাহলে পাকস্থলীর শেষ প্রান্ত এবং ক্ষুদ্রান্ত্রের শুরু, সেই ইউ আকৃতির যে বাঁক, এই যে ইউ আকৃতির বাঁক, এই যে ইউ আকৃতির বাঁক দেখছো, এই ইউ আকৃতির বাঁক
বা ডিওডিনামের বাঘ বলা হয়। তাহলে ক্ষুদ্রান্ত্রের মেনলি আমরা তিনটে অংশ দেবো হায়ার ক্লাসে 9-এ যখন উঠবে, যে ডিওডিনাম, জেজুনাম, এলিয়াম, তিনটে অংশ থাকে ক্ষুদ্রান্ত্রের। তাহলে ক্ষুদ্রান্ত্রের শুরুর অংশটাকে বলা হয় পাকস্থলীর শেষ যেখানে, আর ক্ষুদ্রান্ত্রের শুরু এই অংশটাকে বলা হয় ডিওডিনাম। তাহলে পাকস্থলীর শেষ প্রান্তে ডিওডিনামের ইউ আকৃতির বাঁকে, দেখো দেখতে অনেকটা ইউ আকৃতি, তাহলে ডিওডিনামের ইউ আকৃতির বাঁকে কি অবস্থিত, আড়াআড়ি ভাবে, দেখো লম্বা লম্বি না, আড়াআড়ি ভাবে কিন্তু তোমার অগ্ন্যাশয় গ্রন্থিটা অবস্থিত এবং এইদিকে বিস্তৃত। তাহলে আমাদের এই মিডিল বরাবর দেহের কিন্তু পাকস্থলীর নিচের দিকে আড়াআড়ি ভাবে আমাদের দেহে কি অবস্থিত, অগ্ন্যাশয় গ্রন্থি। তাহলে অগ্ন্যাশয় গ্রন্থির অবস্থান হলো, ইনসুলিন হরমোনের কাজ তিনটে বললাম, ঠিক আছে। যে 1 নম্বরে কাজ বলা হয়েছিল যে মেইনলি কোষে কার পরিমাণ, কোষে কি প্রবেশ করায়, অক্সিজেন প্রবেশ ঘটিয়ে কি তৈরি করা, গ্লুকোজকে জারিত করা, বা গ্লুকোজ থেকে কি তৈরি করা, শক্তি তৈরি করা। তাহলে এটা গেল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ বললাম গ্লুকোজকে কি রূপে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে কোথায় সঞ্চিত রাখছে, যকৃৎ ও পেশিকোষে, যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত রাখা। আর 3 নম্বরে বললাম বিভিন্ন অশর্করা, বিভিন্ন অশর্করার মধ্যে কি কি পড়ছে, মেইনলি দুটো নাম জানবো, যে কি কি, একটা হচ্ছে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেওয়া। তাহলে পুনরায় গ্লুকোজ তৈরিতে বাধা দেওয়া, বাধা দান। তাহলে 3টে পয়েন্ট আমরা এখানে বললাম। তাহলে 3টে পয়েন্ট তোমরা অবশ্যই লিখবে পরীক্ষায় ইনসুলিনের কাজ রূপে। আরেকটা হরমোনের নাম বলেছিলাম গ্লুকাগন, সেই হরমোনটার কাজ যদিও তোমাদের এখানে দেওয়া নাই। আরেকটা কথা এখানে বলে দিই, যেটা মেনশন করা, যে যেহেতু ইনসুলিন হরমোন কোন রোগকে প্রতিরোধ করে, ডায়াবেটিস রোগকে কিভাবে প্রতিরোধ করে সেটা অলরেডি আলোচনা করে ফেলেছি, যে ইনসুলিনের গ্লুকোজের পরিমাণটাকে কমাচ্ছে সবসময় যাতে এর পরিমাণটা বৃদ্ধি না পায়। তাহলে এইভাবে গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজটাকে ভেঙে শক্তি উৎপাদন করে হোক, বা অশর্করা থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দান করে হোক, বা অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে কোথায়, যকৃৎ পেশিতে সঞ্চিত করে হোক, যে কোনো উপায় হোক, গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণে রেখে আমাদের শরীরে কোন রোগকে প্রতিরোধ করে, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগকে প্রতিরোধ করে বলেই একে আমরা বলি অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি মানে বিপরীত, ডায়াবেটিক মানে কোন রোগ, মধুমেহ রোগের বিপরীত। তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়, কেন বলা হয়, কোশ্চেনটা যদি আসে তাহলে তোমরা কিন্তু এই 3টে পয়েন্টকে দিয়ে বলবে যে ইনসুলিন হরমোন গ্লুকোজ জারণ দ্বারা বা গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন দ্বারা, কিংবা অতিরিক্ত গ্লুকোজকে পেশিকোষে ও যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রেখে, অথবা বিভিন্ন অশর্করা থেকে গ্লুকোজ বাধা দান করার মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণের মাত্রা স্বাভাবিক রাখে এবং মানবদেহে ডায়াবেটিস রোগ থেকে বা ডায়াবেটিস রোগ হতে বাধা দান করে। তাহলে এই জন্য এই হরমোনকে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। তাহলে এটা গেল আমাদের ইনসুলিনের কাজ। এর সাথে আমি একটা প্যারালালি হরমোন বলেছিলাম, যে অন্তঃক্ষরা গ্রন্থির আলফা কোষ থেকে আরেকটা হরমোন খরিত হয়, সেটার নাম কি বলেছিলাম, গ্লুকাগন। তাহলে সেই গ্লুকাগন হরমোনটার কি কাজ পাবো আমরা, সেটার কাজ হচ্ছে মেনলি ইনসুলিনের বিপরীত কাজগুলি করে থাকে। কিরকম, যে যেরকম যদি আমাদের রক্তে খুবই কমে যায়, গ্লুকোজের পরিমাণটা অতিরিক্ত কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণকে স্বাভাবিক রাখতে গেলে, মানে বাড়াতে গেলে কোন হরমোন কাজ করবে, গ্লুকাগন। তাহলে ইনসুলিনের বিপরীত কাজ কে করে, গ্লুকাগন। যকৃৎ এবং পেশিকোষে যে গ্লাইকোজেনটা সঞ্চিত ছিল, সেই গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন কার দ্বারা, ইনসুলিন দ্বারা। এইখানে গ্লুকাগন কি করে, সেই গ্লাইকোজেন থেকে পুনরায় গ্লুকোজকে তৈরিতে সাহায্য করে। তাহলে যদি রক্তে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ কমে যায়, সেই সময় আমাদের দেহে কোন হরমোন নিঃসৃত হবে, গ্লুকাগন হরমোন, এবং সে কি করবে, আমাদের দেহে গ্লুকোজের পরিমাণটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে ইনসুলিনের বিপরীতধর্মী হরমোনের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, কার কথা বলবে, গ্লুকাগনের কথা। কেন, কারণ ইনসুলিন যেরকম গ্লুকোজকে ভেঙে দিয়ে তোমার শক্তি উৎপাদন করছে, তো এই ক্ষেত্রে গ্লুকোজ যেমন কমে যাচ্ছে, গ্লুকোজ মানে বৃদ্ধি করতে কে সাহায্য করছে, তোমার মেইনলি গ্লুকাগন হরমোন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের তোমাদের সিলেবাসে এই করা টপিক। এরপর আমরা দেখবো আমরা যে মেনলি ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য, যেটা বললাম যে এই হরমোনের কম ক্ষরণের রক্তে কার পরিমাণে বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ। তাহলে সবসময় গ্লুকোজকে রক্তে কমাতে সাহায্য করে কোন হরমোন, ইনসুলিন হরমোন। এখন ইনসুলিন যদি কম ক্ষরিত হয়, তাহলে কার পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যাবে।
তাহলে অতিরিক্ত গ্লুকোজ যদি রক্তে ঘোরাফেরা করে ওটা কি হবে, কিডনিতে পৌঁছাবে এবং কিডনিতে যে মূত্র উৎপাদন আছে সেই মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজটা কিন্তু আমাদের দেহ থেকে নির্গত হয়ে যাবে। তাহলে এইভাবে ডায়াবেটিস রোগের ফলে, ডায়াবেটিস মেলিটাস রোগের ফলে বা ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে রক্তের মাধ্যমে গ্লুকোজটা বা অতিরিক্ত গ্লুকোজটা বেরিয়ে যাওয়ার ফলে যে রোগটা হয় বা মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গমনের এই যে রোগটা, এই রোগটাকে বলা হচ্ছে মেনলি, এই রোগটার নাম হচ্ছে গ্লুকোসুরিয়া। তাহলে এই রোগটার কথা আমরা কি বলবো, গ্লুকোসুরিয়া। তোমরা জাস্ট 1 মিনিট ওয়েট করো, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি একটু জানালাগুলো করে লাইটের ব্যবস্থা করছি। হ্যাঁ, মোটামুটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার। তাহলে আমরা ইনসুলিন গ্লুকাগন দুটি হরমোনের কাজ পেলাম। এরপরে আমরা যেটা চলে আসবো, তাহলে এখানে যেটা বলছিলাম যে মূত্রের মাধ্যমে গ্লুকোজ, তাহলে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে মূত্রের মাধ্যমে এই যে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত, এই রোগটাকে আমরা কি বললাম, গ্লুকোসুরিয়া। এর সাথে আমরা কি বলবো, তাহলে ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কি কি বা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কি কি অসুবিধা হয় তার মধ্যে এটা আমরা বলবো, মূত্রের মাধ্যমে গ্লুকোজ বেরিয়ে যাওয়া। আর কি হবে, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না। তাহলে যদি ইনসুলিন হরমোন কম করে দেয় তাহলে আমাদের কোষের ভিতরে কি ঢুকতে পারবে না, প্রয়োজনীয় গ্লুকোজটা ঢুকতে পারবে না। বারে বারে খিদে পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে, মানে মনে হচ্ছে শরীরে শক্তি নাই, শরীর শক্তি নাই। এই কথাটা কেন আসছে, কারণ ইনসুলিন কম করালে তো গ্লুকোজ জারিত হবে না, তাই শরীরটা অবসন্ন হয়ে পড়বে, ভেঙে পড়ছে যেন। আর কি হয়, রক্তে চিনির পরিমাণ বেড়ে থাকার জন্য রোগ জীবাণু সংক্রমণ বাড়ে, হৃদপিণ্ড, বৃক্ক, চোখের কার্যক্ষমতা কমে যায়। তাহলে এতগুলো যে কথা এখানে বলা হলো, এই প্রত্যেকটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস রোগের লক্ষণ। তাহলে তোমাকে ঘুরিয়ে কোশ্চেন বলবে, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের লক্ষণগুলি কি কি, বা ইনসুলিন হরমোন কম ক্ষরণ হলে আমাদের দেহে কি কি লক্ষণ প্রকাশ পায়। দেখবে যারা সুগারের পেশেন্ট আছে, বাড়িতে যাদের আছে, দেখবে সেই সুগারের পেশেন্টদের দেখবে দেহটা জরাজীর্ণ হতে থাকে, অর্থাৎ দেহে মনে হচ্ছে যেন দেহের ওজন কমে যাওয়া, দেহ মানে যে কোনো রোগ হলে সহজে সারতে চায় না, বা কিডনির প্রবলেম, হ্যাঁ, বা হার্টের প্রবলেম, তাই তো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায়। তাহলে সুগারের পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিনের মাত্রা সবসময় কিন্তু বাইরে থেকে তোমার ট্যাবলেট রূপে বা ইনজেকশন রূপে সবসময় সরবরাহ করতে হয়। তাহলে এটা গেলো আমাদের ডায়াবেটিস রোগের কি কি লক্ষণ, তোমরা এখান থেকে একটু করে নেবে। এরপরে আমরা আরেকটা হরমোনের কথা আজকে জানবো। তাহলে আমরা অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত মেনলি হরমোনগুলি, অন্তঃক্ষরাজনিত হরমোন, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে, সেই জিনিসটা আমরা কভার করলাম। এরপরে আমরা আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থি চলে যাব। তাহলে মিশ্র গ্রন্থি অগ্ন্যাশয়ের এরপরে আমরা যে অন্তঃক্ষরা গ্রন্থিটার কথা পড়বো, সেই অন্তঃক্ষরা গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আগের দিন হয়তো বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থানটা কি, এটা সংক্ষেপে বলেছিলাম। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে আমাদের যে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেরকম আমরা পিটুইটারির কথা জেনেছি, তার সাথে আমরা জেনেছিলাম যে মেনলি অগ্ন্যাশয়, তার সাথে আমরা বিভিন্ন শুক্রাশয়, ডিম্বাশয়, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো বলেছি। সেই রকমই অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে আমাদের একটা বিশেষ অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থানটা যদি আমরা বলতে যাই, সেই অবস্থানটা ক্ষেত্রে আমরা চিত্র আকারে যদি বলি, তাহলে আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে রেচনতন্ত্র। মানব দেহের রেচনতন্ত্রটা অবস্থাটা যদি একটু দেখতে যাই আমরা, রেচনতন্ত্র কোন জায়গায় অবস্থিত, তাহলে আমরা যদি দেখতে যাই যে আমাদের দেহের এই যে কোটি অঞ্চল বা কোমরের অঞ্চলে পৃষ্ঠদেশের দিকে, তাহলে কিডনিটা কিন্তু আমাদের সামনের দিকে থাকে না, পৃষ্ঠদেশের দিকে এই কোটি অঞ্চলে বা কোমরের অঞ্চল আমরা আমাদের মেরুদণ্ডের দুই পাশে দুটি সিম বীজের ন্যায় কিন্তু বৃহৎ আকৃতির, সিম বীজের ন্যায় দেখতে কিন্তু বৃহৎ আকৃতির আমরা কি দেখব, দুটি কিডনি বা বৃক্ক দেখব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে তাহলে এরকম আমরা দুটি বৃক্ক কিন্তু আমাদের দেহে দেখতে পাবো। তাই তো, তাহলে এই যে আমরা গঠনটা দেখলাম, তাহলে এখানে আমরা বলছি যে মেনলি এই যে দেখছি, তাহলে এই গঠনটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করতে যাই, তো এই ক্ষেত্রে আমরা দুটো বৃক্ক, তার সাথে বৃক্ক থেকে মূত্রটা তৈরি হচ্ছে, মূত্র তৈরি হয়ে কার মধ্যে আসছে, গভীরের মধ্যে বা বৃক্কীয় নালী, সেই গভীরের মাধ্যমে আসার পরে কোথায় জমা হয়, এই যে মূত্রথলিতে, এবং প্রয়োজনীয় আমরা আমাদের দেহ থেকে বাইরে মূত্রটা ত্যাগ করছি। তাহলে এইখানে এই যে দেখছো দুটি বৃক্কের ঠিক মাথার উপরে, তো
তাহলে দুটি বৃক্কের মাথার উপরে এরকম টুপির ন্যায় দুই খণ্ড আমরা যেটা দেখতে পাবো, এই দুই খণ্ড গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নামই হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে বৃক্কের ওপরে এই যে টুপির ন্যায় দুই খণ্ড আমরা অন্তঃক্ষরা গ্রন্থি দেখবো, এই অন্তঃক্ষরা দুটি খণ্ডকে বলছি আমরা অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে দুই খণ্ড, তাই তো? তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি আমরা কটি খণ্ড পাচ্ছি? দুটি খণ্ড। তাহলে দুই খণ্ড বিশিষ্ট অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে দেখো এখানে একটা কথা আছে যে যেহেতু অ্যাড্রিনাল গ্রন্থিটা দুটি বৃক্কের একেবারে ওপরের দিকে, তাই তো, ত্রিকোণাকৃতি টুপির ন্যায় অবস্থান করে বা একদম সুপ্রিমে মানে উপরে অবস্থান করে বলে এই অন্তঃক্ষরা গ্রন্থিকে আরেকটা কথা বলা হয় সুপ্রা রেনাল গ্রন্থি। কি বলা হয়? সুপ্রা রেনাল গ্রন্থি। সুপ্রা অর্থাৎ সুপ্রিম, রেনাল গ্রন্থি, রেনাল মানে এই যে মূত্র সংক্রান্ত, তাই তো, রেনাল মানে মূত্রীয় নালী। তাহলে এই যে কিডনির ওপরে থাকে বলেই তাহলে অ্যাড্রিনাল গ্রন্থিকে কি নাম দেওয়া হচ্ছে? সুপ্রা রেনাল গ্রন্থি। সুপ্রারেনাল গ্রন্থি কেন বলা হয়? কারণ হচ্ছে দুই খণ্ড অ্যাড্রিনাল গ্রন্থি কিডনি বা দুটি বৃক্কের উপরে ত্রিকোণাকৃতি বা ত্রিভুজ আকৃতি এবং কিডনি দুটির উপরে অবস্থান করে বলে একে বলা হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে এটা হলো অবস্থান। এরপরে আমরা জানবো এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়। তাহলে এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরিত হয় সেই হরমোনটার নাম হচ্ছে কি? অ্যাড্রিনালিন হরমোন। দুটি হরমোন মেনলি আমরা বলবো, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন, কিন্তু তোমাদের এখানে সিলেবাস অনুসারে কেবলমাত্র অ্যাড্রিনালিন হরমোনের কথাই বলতে হবে। তাহলে আমরা এই কথাটা জানবো অ্যাড্রিনালিন হরমোন। তো এখান থেকে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন নামক একটা হরমোন। তাহলে সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই অ্যাড্রিনাল হরমোন যে ক্ষরিত হচ্ছে, এই অ্যাড্রিনাল হরমোনটার মেনলি কাজ আমরা কি দেখব? এই হরমোনটার যেটা মেন কাজ হবে যে আমাদের দেহে বিভিন্ন যে আকস্মিক অবস্থা আমরা দেখতে পাই বা তাৎক্ষণিক অবস্থা, যেমন ধরো আমরা ভয় কিংবা হঠাৎ করে আমাদের কোনো গা শিহরে ওঠা, দেহের তাপমাত্রা ইনক্রিজ পাওয়া বা ডিক্রিজ পাওয়া, কিংবা ভয়, ক্রোধ, কিংবা অন্যান্য যে মানসিক আবেগ আছে, তাহলে সমস্ত ধরনের মানসিক আবেগ গুলিকে রেগুলেট করতে বা নিয়ন্ত্রণ করতে আমাদের যেটা মেন হরমোন কাজ করে তার নাম অ্যাড্রিনালিন হরমোন। তাহলে বিভিন্ন জরুরি অবস্থা বা আপদকালীন অবস্থা, ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, হঠাৎ সামনে কিছু একটা পড়ে গেলো, তুমি আচমকা কি করো? ব্রেক করো। তাহলে এই যে মস্তিষ্ক থেকে নির্দেশটা আসছে বা এই যে আমি ব্রেকটা করছি আচমকা তাৎক্ষণিকভাবে, এটা মেনলি কোন হরমোন দ্বারা ট্রিগার হচ্ছে? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন দ্বারা। তো অ্যাড্রিনালিন হরমোন মস্তিষ্কে নির্দেশ পাঠানোর পরেই কিন্তু আমাদের হাতের পেশিগুলি বা পায়ের পেশির কার্যকারিতা দেখায়। সেরকম আমরা ভয় বা কোনো অন্ধকার জায়গায় গেলে যে ভীতি প্রদর্শন হয়, যে আমাদের শরীরে হঠাৎ করে যদি হৃদস্পন্দন বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পাওয়ার পর ওটাকে আবার নর্মাল করতে বা দেহটাকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসতে কোন হরমোন সাহায্য করবে? অ্যাড্রিনালিন। তাহলে বিভিন্ন মানসিক আবেগ, ভয়, ক্রোধ, বিভিন্ন উত্তেজনামূলক মুহূর্তে এই হরমোন ক্ষরিত হয়ে আমাদের দেহকে একটা স্থিতিশীল অবস্থায় বা ভারসাম্য বজায় রাখে বলেই এই হরমোনকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারলাম যে অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হচ্ছে? আপদকালীন। আপদ মানে বিপদের সময় বলা হচ্ছে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে। তাহলে কেন বলা হচ্ছে? কারণ বিভিন্ন আপদ বা তাৎক্ষণিক বা বিপদের অবস্থায় এই হরমোনটা ক্ষরিত হয়ে আমাদের দেহকে একটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসে, তাই আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলা হচ্ছে। এখন যদি বলি আমরা কি কি আমাদের দেহের ঘটনাগুলি করছে যে যার জন্য আমরা নরম অবস্থায় আসতে পারছি একটা ভীতি প্রদর্শন এলাকায় বা জায়গায় গিয়েও, তার মধ্যে আমরা বলতে পারি হৃদস্পন্দনের হারকে বৃদ্ধি করার মাধ্যমে কিংবা ফুসফুসের হার আমাদের বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাগুলি আমরা বলবো। তাহলে অ্যাড্রিনাল হরমোনের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি ক্ষরণস্থান বলা হয় তাহলে কি বলবে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল হরমোন ক্ষরিত হয়। এই হরমোন আমাদের দেহে শ্বাসকাজের হারকে বাড়ায়। তাহলে কোনো একটা তুমি হঠাৎ যদি দৌড়াতে গেলে কি হয়? তোমার দেহের বিপাকক্রিয়া হারটা বেড়ে যায়। বিপাকক্রিয়া হার বাড়লে কি হবে? দেহের বেশি পরিমাণে শ্বাসক্রিয়ার প্রয়োজন হয়। তাহলে শ্বাসক্রিয়ার হারটাকে বাড়াতে হবে। তাহলে ফুসফুসের এই শ্বাসক্রিয়ার হারকে বাড়াতে গেলে আমার কোন হরমোন কাজ করছে? অ্যাড্রিনালিন হরমোন। তাহলে 1 নম্বর কাজ বলবে শ্বাসকার্যের হারকে বৃদ্ধি করে অ্যাড্রিনালিন হরমোনের মেন কাজ। এছাড়া আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাহলে যদি আমাদের দেহে অনেকক্ষণ দৌড়ালে দেখবে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে এই তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে কে? অ্যাড্রিনালিন হরমোন। আবার দেখবো আমরা হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ দ্বারা হৃদস্পন্দনের হারকে বৃদ্ধিতে সাহায্য করে অ্যাড্রিনালিন হরমোন। তাহলে একটা ভয়ের জায়গায় দেখবে ধুকপুক করে, ভিতরটা খুবই তাড়াতাড়ি যেন মনে হচ্ছে হৃদপিণ্ডটা সংকোচন প্রসারণ হচ্ছে, তাহলে এই যে তাড়াতাড়ি সংকোচন প্রসারণ করতে কোন হরমোন সাহায্য করলো?
সেটা হচ্ছে অ্যাড্রিনাল হরমোন। তাহলে শ্বাসক্রিয়ার হারকে বা বৃদ্ধি করা, তাপমাত্রার বৃদ্ধি করা, কিংবা জরুরিকালীন অবস্থায় আমাদের দেহের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বৃদ্ধি করা, তাহলে এই ধরনের ঘটনাগুলি কে করে থাকে? অ্যাড্রিনাল হরমোন। এছাড়া আমরা বলতে পারছি যে মূত্র উৎপাদনকেও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের যে মূত্র ত্যাগের যে ঘটনাগুলি সেটাকেও নিয়ন্ত্রণ করছে কে? কারণ সেটা আমাদের মানসিক একটা আবেগের সাথে জড়িত, যে আমরা বেশ কিছুক্ষণ হয়তো মূত্র ত্যাগের সময় বেশ কিছু সময় আমরা নিজেদেরকে সজাগ রাখতে পারি যাতে করে পরবর্তীতে মূত্র ত্যাগ করতে পারি। সেই ঘটনাটা বা সেই মানসিক চিন্তাটা নিয়ন্ত্রণ করছে কার দ্বারা? অ্যাড্রিনাল হরমোন দ্বারা। তাহলে জরুরিকালীন অবস্থা, বিশেষ করে আমাদের বিভিন্ন মানসিক অবস্থা, অর্থাৎ ভয়, দ্বন্দ্ব, কিংবা পালানোর মনোবৃত্তি, অর্থাৎ কোনো জায়গায় চলে যেতে হবে বা সরে যেতে হবে, তাহলে এই ঘটনাগুলো তাৎক্ষণিক বিভিন্ন ঘটনাগুলিকে কে নিয়ন্ত্রণ করছে? অ্যাড্রিনাল হরমোন। তাই একে কি বলে? জরুরিকালীন হরমোন। ঠিক আছে, তাহলে মেনলি তোমাকে দুই ধরনের কোশ্চেন হবে, এক হচ্ছে একে জরুরিকালীন বা আপদকালীন কেন বলা হয়, আর একটা হচ্ছে কি অ্যাড্রিনাল হরমোনগুলির কাজগুলি কি কি। তাহলে কাজগুলি বললে মেনলি শ্বাসকাজের হার বৃদ্ধি করা, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ হার বা হৃদস্পন্দন বৃদ্ধি করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করা, এই কাজগুলি করে থাকে। আর কেন জরুরিকালীন? এইগুলি নিয়ন্ত্রণের দ্বারা আমাদের দেহের বিভিন্ন জরুরিকালীন অবস্থা, ভয়, দ্বন্দ্ব, মানসিক অবসাদ বিভিন্ন সময়ে এই হরমোন খরিত হয়ে আমাদের দেহকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসে বলেই একে জরুরিকালীন বা আপদকালীন বলা হয়। এরপর আমরা জেনে নেব যদি এই হরমোনের কম ক্ষরণ হয় তাহলে কি রোগ দেখা যাবে। তো এই হরমোনের যদি অধিক ক্ষরণ হয় বা আমাদের দিয়ে অ্যাড্রিনাল হরমোন যদি বেশি খরিত হয় তাহলে কি রোগ হবে? সেই ক্ষেত্রে দেখা যাবে যে গোলাকার আমাদের মুখমণ্ডলটা কি হয়ে যাবে? গোলাকার হবে এবং সেটা ফুলে যাবে। তাহলে এই যে মুখমণ্ডল গোলাকার এবং ফুলে যাওয়া, এই যে অবস্থাটা, এই অবস্থাটার ক্ষেত্রে বলা হচ্ছে এই জন্য এই ধরনের মুখকে বলা হয় মুন ফেস। তাহলে মুন ফেস রোগটা কোন হরমোনের জন্য হচ্ছে? অ্যাড্রিনাল হরমোন। কেন হচ্ছে? কারণ অ্যাড্রিনাল হরমোনের বেশি যদি ক্ষরণ হয় তাহলে আমাদের মুখমণ্ডলটা গোলাকার হয় এবং চাঁদের মতো দেখতে হয়, গোলাকার থালার নেই, তাই এটাকে বলা হচ্ছে মুন ফেস রোগ। এছাড়া আমরা মুখের ত্বক খসখসে হয়ে যাবে আর ফ্যাকাস হয়ে যায়, মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য অধিক দেখা যায়, আর যেটা হয় যে খত সারাতে, অর্থাৎ কোনো জায়গায় যদি কাটা ছেঁড়া থাকে সেইটা সারতেও কিন্তু অনেক সময় লাগবে। আর কম ক্ষরণে কি হয়? হজমের গন্ডগোল, মানে আমাদের বিপাক ক্রিয়ার হার ঠিকঠাক ভাবে ঘটবে না, পেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ বা লক্ষণ আমরা দেখতে পাবো। তাহলে দুই ধরনের ঘটনা, অভাবজনিত রোগ এবং বেশি ক্ষরণে কি রোগ হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। তাহলে আজকে দুটো বিষয় আমরা কভার করলাম, একটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি আর একটা অ্যাড্রিনাল গ্রন্থি। তো এই দুটো তোমরা একটা মিশ্র এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুটো ভালো করে পড়ে আসবে এবং এরপরে আমরা বাকি পার্টটা করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক।